মধ্যযুগীয় জাপানের উষালগ্ন তার মহাকাব্যে ফরাসি থেকে অনুদিত শান্তিপূর্ণ এই যান যুগ ৭৯৪-১১৮৫ ঐক্য মহাসংঘর্ষে সমাপ্ত হজ বিরল হিংস্রতার যুদ্ধের পরিসমাপ্তিতে দুই প্রতিদ্বন্দ্বী পরিবার টাইরা এবং মিনামোটো পর্যায়ক্রমে রাজ দরবারের অভিজাতদের উদ্নয়কে খাত করে, যাদের ছিল না পর্যাপ্ত সেনাবাহিনী বা পুলিশ এবং সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার সূচনা ঘটাজ। তখন থেকে শুরু হয় জাপানি মধ্যযুগ। এই উঠাল পাঠালের সমাজ এতটাই ছিল যে জার্মান মধ্যযুগে খুঁজতে হবে এরকম বিশৃঙ্খলা পেতে। হাতে জপমালা এবং কোমরে তলোয়ার। এই হইচই থেকে জন্ম নীল যোদ্ধা কাহিনী, 軍記物語 দেশপারুষ্যদীপ্ত আখ্যান, যা পূর্ণ হত্যাকাণ্ড, অসাধারণ যুদ্ধ কীর্তি এবং দীর্ঘ পরিকল্পিত প্রতিশোধ দিয়ে যে দেশ ঐতিহাসিকদের জন্য বিব্রত করে এবং বিভ্রান্তির উদ্নয় চেষ। তাদের কার্য ছিল আমাদের বোঝার চেয়ে যে কম সাহিত্যিক, বরং রীতিমূলক এবং আধ্যাত্মিকও। সর্বপ্রথম এটি ছিল যুদ্ধে নিহত যোদ্ধাদের আত্মাকে শান্ত করা এবং জীববিদদের জন্য পুরাতন শৃঙ্খলার অবসান ঘটানো। বিশৃঙ্খল ঘটনাবলীর অর্থ খোঁজা। এই দায়িত্ব ছিল বিয়োজা সন্ন্যাসীদের 美は奉仕 বা 美は坊主 যারা সাধারণত অন্ধজ্ঞাজক ছিলেন। আমাদের প্রাচীন ত্রুবাদরদের মতো তারা দেশ ভ্রমণ করতেন, গেজে গেজে অতীতের বীরগাথা শোনাতেন। সন্ন্যাসীর পোশাকে আবৃত, সম্ভবত মন্দির এবং মঠের সুরক্ষা থাকার জন্য তারা তাদের চারতারের বীণা বাজাতেন, যার সুর আখানের বিষাদকে ছন্দবদ্ধ করত। এই শিল্পীরা যে সংগ্রহগুলো থেকে সৃষ্টি হস্তান্তর করতেন, তার কেন্দ্রে একটি মৌলিক দ্বীপপুঞ্জকে নতুন যুগে নিজের জয়যাত্রী ঘাতী সংগ্রামের বর্ণনা দেজ হোগেন কাহিনী, 方言物語 হেইজি কাহিনী 平治物語 এবং সবচেয়ে বিখ্যাত হেইকে কাহিনী। 平家物語 প্রথম দুটি, যদিও তাইরা এবং মিনামোটো কিভাবে ধীরে ধীরে সামরিক ক্ষমতায় অনুপ্রবেশ করে রাজ দরবারের বিশ্বে নির্ণায়ক প্রভাব অর্জন করে তার বর্ণনা আজ গদমজ মনে হতে পারে, তবুও আসন্ন নাটকের প্রস্তুতি নেই এবং ইতিমধ্যে সেই ক্ষণস্থাজিতের প্রতি সংবেদনশীলতা 物の哀れ ধারণ করে যা হেইকে কাহিনীতে তার সবচেয়ে যে সম্পূর্ণ অভিব্যক্তি পাবে। যে জগতে আমরা বাস করি তার অস্তিত্ব ততটুকুই যতটুকু চাঁদের আলো, যা প্রতিফলিত হয় জলে। হাতের তালুতে তোলা নির্যতি হিসেবে অনিত্যতা, স্মারক কাজ, দুই পরিবারকে বিচ্ছিন্নকারী দ্বন্দ্ব এবং তীব্র যুদ্ধের প্রকৃত এনে, যার দানৌরা যুদ্ধে 25 এপ্রিল 1185 চূড়ান্ত পরাজয় পৌঁছাজ। হেইকে কাহিনী তবুও পশ্চিমা ঐতিহ্য থেকে মূলগতভাবে দূরে সরে যাজ। ভার্জিলের মতো Arma virumque. অস্ত্র এবং মানুষ ডিজে শুরু করার পরিবর্তে জাপানি বর্ষপঞ্জি তার প্রথম লাইনেই সবকিছুর নিত্যতা স্মরণ করি যে দেজ অহংকারী, নিশ্চয়ই স্থাজি হজনা, ঠিক বসন্তের রাতের স্বপ্নের মতো। চরিত্রগুলি মহান বা নম্র, সবাই একই ঘূর্ণিঝড়ে ভেসে যাজ। বসুর্যের সূত্র অনুযায়ী প্রমাণ করে যে সমাজ আসবে যখন এই মানুষ যিনি আপনার কাছে এত মহান মনে হন তিনি আর থাকবেন না, যখন তিনি হবেন সেই শিশুর মতো যে এখনো জন্মাজননি, যখন তিনি কিছুই হবেন না। আমি শুধু সংখ্যা পূরণ করতে এসেছি, তবুও আমার কোনো প্রয়োজন ছিল না। যখন আমি কাছ থেকে দেখি মনে হয় যেখানে নিজেকে দেখা একটি স্বপ্ন, এবং আমি যা দেখি তা সব নিরর্থক সাজা মাত্র। Praeteritenim figura uius mundi. কারণ এই জগৎ যেমন আমরা দেখি যেমন চলে যাজ। এভাবে হেইকে কাহিনী একটি অবিরাম উপদেশের মতো, যেখানে নাচকদের জীবনের সমস্ত উত্থান পতন এই অনিত্যতার নিজম 無常 এবং মানব দ্রব্যের শূন্যতা চিত্রিত করতে কাজ করে। টাইরানোটা দানোরের 1144-1184 ঘটনায় বিশ্বে উদাহরণস্বরূপ শত্রুর দ্বারা আক্রান্ত হয় যে তিনি তার প্রতিপক্ষকে পরাস্ত করেন, কিন্তু তার একজন সাধারণ দাস হস্তক্ষেপ করে এবং কনুইজের কাছে তার ডান হাত কেটে দেয়। তার শেষ সময় জেনে তাদানোরি পশ্চিম দিকে ফিরে দৃঢ় কণ্ঠে 10 বার বুদ্ধের নাম জপ করেন শিরশ্ছেদের আগে। তার তুর্নিরে বাঁধা পাওয়া যা যে এই বিদাজের কবিতা অন্ধকারে ভেসে গিয়ে
আমি থাকব একটি গাছের শাখার নিচে, শুধু ফুলগুলি আজ রাতে আমাকে স্বাগত জানাবে। একটি মিশ্র উত্তরাধিকার। এই বৌদ্ধ সংবেদনশীলতা, যা সব চেজে রক্তাক্ত দৃশ্যগুলিতেও প্রবেশ করে, তবুও সব সমাজ একটি বর্ণনাকেও নিট করতে যথেষ্ট নয় যা পশ্চিমানন্দনিক তাজ গঠিত মনের কাছে ধীর, নিযমিত, একঘেয়ে মনে হতে পারে, গিজনের ঘণ্টার শব্দের মতো। কাহিনীর গতি নিযমিত, খুব বিনিযমিত, এবং কিছুটা একঘেয়ে। আমি দুঃখিত যে এত বিখ্যাত আখ্যানগুলি একজন সমান বিখ্যাত কবি খুঁজে পাননি যিনি তাদের চিরকালের জন্য স্থির করতেন যে তারা একজন হোমারকে মিস করেছে, যিনি তাদের চিরকাল প্রশংসিত বৈচিত্র্য এবং নমনীয়তা দিতেন। যেমন জর্জ বুশকে উল্লেখ করেছেন, হোমারের নাচকদের প্রাচীন অদ্ভুত আনন্দ বা দুর্বলতা থাকে যা আমাদের তাদের মানবতা স্পর্শ করতে দেয়। টাইরার নাচ করা কখনো প্রথাগত এবং ঠান্ডা হোজা বন্ধ করে না, যেখানে সরল গ্রিক গল্পকার সব সমাজ শব্দের পিছনে একটি অস্পষ্ট এবং সূক্ষ্ম হাসি প্রকাশ করতে দেন। জাপানি র্যাপসোড কখনো মহাকাব্যিক স্বর এবং আড়ম্বরপূর্ণ ভঙ্গি ত্যাগ করে না, যেখানে ত্রুভেজারের আনন্দময় সম্প্রসারণ একটি ফ্যানফেজারের মতো বাজে। এখানে শুধু হতাশবোধের ভীষণ উচ্চারণ শোনা যাচ্ছে। সাহসী মানুষও তিনিও শেষ পর্যন্ত ভেঙে পড়েন বাতাসের ধুলোর চেয়ে যে বেশি কিছু নয়।